লার্নিং হাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব সূচক নিয়ে। তোমরা যারা সূচকের অঙ্কগুলো করতে গিয়ে বারবার নানা ধরনের সমস্যার সম্মুখীন হও, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। প্রথমে আসি, আমরা কেন সূচকের অঙ্কগুলো পারি না এটা আমাদের বুঝতে হবে। আসলে আমরা কি করি, কোনো একটা অনুশীলনের অঙ্কগুলো শুরুতেই করতে শুরু করি, কিন্তু আমাদের ওই অনুশীলন সম্পর্কে প্রথমে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ওই অনুশীলন সম্পর্কে যে সূত্রগুলো আছে আমরা যদি ওই সূত্রগুলোকে সুন্দরভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা কি ওই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো এবং তখন এই অঙ্কগুলো করে অনেক মজা পাবো। আমরা কি করি, সূত্র না করে সরাসরি অঙ্ক যাচ্ছি, অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যে কি আমরা অস্ত্র না চিনেই যুদ্ধ দিতে যাচ্ছি। আচ্ছা, অস্ত্র না চিনে যদি যুদ্ধ দিতে যাই তাহলে কি, তাহলে তো অল্প প্রতি কি শহীদ হয়ে যাবো, তাই না? বিষয়টা আমাদের ক্ষেত্রে ঠিক এমনই ঘটে। এজন্যই আমরা আজকে আলোচনা করবো কি, আমরা আজকে আলোচনা করবো নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 সূচক নিয়ে। তাহলে আলোচনার শুরুতে আমরা যে বিষয়টা আলোচনা করবো এই সূচক সম্পর্কীয় যতগুলো সূত্রাবলীগুলো আছে এই সূত্রাবলীগুলোকে নিয়ে। প্রথমে আসি সূচকটা কি, এটা আগে বোঝার চেষ্টা করি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 7, এই 7-এর উপর আমি ধরো পাওয়ার দিলাম 3, তাহলে এখানে সূচক কোনটা? প্রথমে আসি, এই যে আমি এখানে যে 7 লিখছি, 7-এর উপর যে পাওয়ার কি লিখছি 3 লিখছি, এই 3টাই হচ্ছে সূচক বা ঘাত। আর এখানে নিচে যে 7টা লিখছি, এই 7টা হচ্ছে কি, 7টা হচ্ছে ভিত্তি বা বেজ, অর্থাৎ এটা হচ্ছে বেজ। আর এই বেজের উপর আমরা যে পরিমাণ সংখ্যা লিখি বা যে মানটা লিখি সেই মানটাই হচ্ছে মূলত কি সূচক। আর এই যে সূচক বসানোর ফলে যে একটা রাশি তৈরি হলো, এই রাশিটাকে বলা হয় মূলত কি সূচকীয় রাশি। তাহলে এই সূচকীয় রাশি সম্পর্কে আমাদের যে সূত্রগুলো আছে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করি। চলো দেখি, প্রথমে আমরা একটা সূত্র লিখছি যে যদি কোনো সূচকীয় রাশির পাওয়ারের মান বা সূচকের মান কত হয়, 0 হয়, অর্থাৎ এটাকে আমরা সব স্বাভাবিকভাবে বলতে পারি শূন্য সূচক। কি বলি? শূন্য সূচক। অর্থাৎ কোন সূচকীয় রাশির মান যদি কি হয় 0 হয়, তাহলে এটার ফলাফল সবসময় কি হবে, 1 হবে। ফলাফল কি হবে, 1 হবে। বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে আমরা এ বলতে যে কোনো একটা বেসকে ধরতেছি। ধরো এ এর মান আমরা যে কোনো একটা বেস ধরো, ধরো আমরা ধরলাম কি 2 3 4 যে কোনো একটা কিছু আমরা ধরতে পারি। তাহলে এই যে এ আমরা একটা ভিত্তি ধরলাম, এ হচ্ছে একটা কি ভিত্তি বা বেজ। এই বেজের উপর আমরা যদি কি করি, সূচকের মান 0 বসাই, কি বসাই, 0 বসাই, তাহলে তার মান কি হবে, সর্ব অবস্থায় তার মান হবে 1। বিষয়টা একটু লক্ষ্য করি। ধরো আমরা কোথাও বসালাম, কোন একটা রাশিতে বসালাম, ধরো যে 7 এর উপর পাওয়ার কত আছে 9, অর্থাৎ 7 টু দি পাওয়ার 0। তাহলে 7 টু দি পাওয়ার 0 মান কি হবে, তাহলে 7 টু দি পাওয়ার 0 মান হবে সর্ব অবস্থায় কি 1। এখন এখানে 7 এর পরিবর্তে আমরা যদি 3 বসাই, 3 এর উপরে টু দি পাওয়ার 0 দেই, তাহলে তার মান কি হবে, তার মান আসবে কি, তার মান আসবে 1। কারণ আমাদের সূত্র কি বলতেছে যে কোনো সূচকীয় রাশিতে সূচকের মান যদি কি হয় 0 হয়, তাহলে তার ফলাফল কি হবে, তার ফলাফল হবে 1। ধরো আমাদের এখানে ভিত্তিটা হলো x, তাহলে x এর উপর যদি আমাদের পাওয়ার কি হয় 0 হয়, তাহলে তার মান কি হবে, তার মান হবে 1। এখন যদি এটা হয় কি p q r, এই টোটালটার উপরে যদি কি হয় পাওয়ার কি হয় 0 হয়, তাহলে তার মান কি হবে, তাহলে তার মান হবে 1। এরকম ধরো একটা নামের উপরে দিলাম, তাহলে ধরো আমি দিলাম যে শামীম, এই শামীমের উপর যদি আমি কি দেই, সূচকের মান 0 দিই, তাহলে শামীম সূচক ইকুয়াল টু কি হবে, তাহলে এটা সূচক ইকুয়াল টু হবে কি 1। অর্থাৎ সূচকের মান 0 হলেই তার মান হবে কি, তার ফলাফল হবে 1। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি দেখো, এখানে বলা হয়েছে যে a নট ইকুয়াল 0, অর্থাৎ এই যে ভিত্তিটা আছে বা বেসটা আছে, এই বেসের মান কিন্তু 0 হওয়া যাবে না। কারণ বেসের মান যদি আমরা কি ধরি 0 ধরি, দেখো 0 উপরে যদি আমি সূচক 0 দিই, তাহলে তার মান কি 0 আসবে, তাহলে কি সূত্র বনবে, বনবে না। এই জন্য বলা হচ্ছে কি যে আমরা যে ভিত্তিটা নিব, এই ভিত্তির মানটা কখনোই কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে, অর্থাৎ 0 থেকে বড় হইতে হবে, অথবা ছোট হওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই কি 0 থেকে ছোট হওয়া যাবে না, অর্থাৎ এর মান কখনো 0 হওয়া যাবে না। তাহলে এরপরে আসি আমরা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আমরা বলছি কি দেখো, যদি যে কোনো একটা আমরা ভিত্তি নিই, অর্থাৎ a ইনভার্স 1, তাহলে a ইনভার্স 1, অর্থাৎ a ইনভার্স 1 ইকুয়াল টু কত হবে 1/a। তাহলে এ বলতে আমরা কি যে কোনো যদি একটা ভিত্তি ধরি, যে কোনো একটা ভিত্তি ধরলাম, তাহলে এই ভিত্তিটার উপর যদি ইনভার্স মান কত হয় 1 হয়, অর্থাৎ সূচকের মানটা যদি কি হয় -1 হয়, তাহলে এটার ফলাফলটা আসবে কি 1 ডিভাইডেড যে ভিত্তির উপরে আমরা কি করছি, এই যে ইনভার্স 1 ছিল সূচকটা, সেইটা দিব। অর্থাৎ a ইনভার্স 1 ইকুয়াল টু বলতে বোঝাচ্ছে কি, তাহলে 1/a, 1/a বলতে বোঝানো আছে কি, ধরো আমাদের এখানে 7 আছে, তাহলে 7 এর উপর ইনভার্স কত আছে 1, তাহলে এটার মান দাঁড়াবে কি, তাহলে 1/7। আমাদের 5 এর উপরে আছে কি ইনভার্স, 5 ইনভার্স 1, তাহলে এটা কি হবে, তাহলে 1/5। এখন ধরো আমাদের কাছে কি x এর উপর ইনভার্স 1 আছে, তাহলে কি হবে, তাহলে এটার মান আসবে 1/x। ধরো আমাদের আছে কি
এই পি কিউ এর উপর হচ্ছে ইনভার্স 1, তাহলে এটা কি হবে, তাহলে এটার মান আসবে 1/p কিউ। এবং এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই যে এই ভিত্তি বা বেসটা আছে, এই বেসের মান কখনোই কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, অর্থাৎ a নট ইকুয়াল 0। তাহলে আমরা কি দেখলাম, যে যদি কোনো অঙ্কে আমরা দেখি যে কি, যে কোনো একটা ভিত্তির উপরে ইনভার্স কত আছে, 1 আছে, অর্থাৎ সূচকের মানটা -1, তাহলে তার ফলাফল আসবে কি 1 বাই ওই ভিত্তি বা বেসটা, অর্থাৎ ওই সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা আশা করি এই সূত্রটা বুঝছি। এরপরে চলো আমরা 3 নম্বর সূত্রটা আলোচনা করি। যদি কোনো একটা সূচকীয় রাশির মানটার সূচকটা কি থাকে, -n থাকে, অর্থাৎ n সংখ্যক মান থাকে, তখন আমরা এই বিষয়টাকে কি প্রকাশ করব, অর্থাৎ a ইনভার্স n ইকুয়াল টু হবে a 1/n। তাহলে a 1/n, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটা লিখলাম, সূচকীয় রাশির মান লিখলাম, আমরা ধরো 7 লিখলাম। তাহলে এই 7 এর উপর ইনভার্স দিয়ে লেখা আছে তোমার ধরো 3, কি লেখা আছে 3 লেখা আছে, তাহলে এটার মান কি হবে, তাহলে এটার মান হবে কি, তাহলে এই যে ইনভার্স আছে, ইনভার্স মানে 1 ডিভাইডেড, আর এই যে এখানে বলা হয়েছে কি, তাহলে 1 ডিভাইডেড n, তাহলে এটার মান যেহেতু কি এখানে আছে 3, তার মানে কি 1 ডিভাইডেড 3, আর এটার বেস কত ছিল, বেস ছিল 7, তার মানে এখানে হবে 7। অর্থাৎ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, তাহলে যে 1 ডিভাইডেড, এই যে 7 এর পর আমরা কি করব, 7 এর পর যখন আমরা কি কিউব করব, 3 এর মান যে মানটা আসবে সেই মানটা, দ্যাটস মিন বোঝাচ্ছে কি, যখন একটি ভিত্তির উপর ইনভার্স n সংখ্যক সূচক থাকবে, তখন সেটার আমরা মান লিখব কি a টু দি পাওয়ার 1/n, কি লিখবো a টু দি পাওয়ার 1/n, অর্থাৎ n এর মানটা যে কোনো সংখ্যা হতে পারে। যদি এটা x এর উপরে থাকে তাহলে x ইনভার্স 3, তাহলে হবে কি, তাহলে 1/3x, অর্থাৎ x এর উপরে কি হবে, পাওয়ার আকারে থাকবে 1/3। যদি এটা কি হয়, x y এর উপরে হয়, তাহলে কি হবে, তাহলে একই বিষয়টা, ধরো x ইনভার্স 3, তাহলে কি হবে, তাহলে 1/3 আর বেস কি হবে, ওই x y হবে। তাহলে আশা করি এই সূত্রটা তোমরা বুঝছো। এরপরে চলে আসো আমরা নেক্সট সূত্রটা নিয়ে আলোচনা করি। 4 নম্বরে আমরা লিখছি কি, দেখো 4 নম্বরে আমরা লিখছি, এটা হচ্ছে গুণফলের সূত্র। তাহলে গুণফলের সূত্রটা কি, যদি একই বেস বিশিষ্ট দুটি সূচকীয় রাশি কি হয়, পরস্পর গুণ অবস্থায় থাকে, তাহলে তাদের সূচকগুলোকে আমরা কি করে দেব, যোগ করে দেব, কি করে দেব, যোগ করে দেব। তাহলে আমরা সূত্রটা দেখি, এখানে বলা হয়েছে কি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে দুটার ক্ষেত্রে বেস কি, তাহলে বেসটা একই জাতীয়, অর্থাৎ এটারও বেস a, এটারও বেস a, আর উপরে দেখো কি আছে, যে সূচকগুলো আছে, পাওয়ারগুলো আছে, একটা পাওয়ার আছে m আর একটা পাওয়ার আছে কি n। তাহলে আমরা লক্ষ্য করব, যদি কি থাকে এরকম দুটি সূচকীয় রাশি পরস্পর কি থাকে, গুণ অবস্থায় থাকে, তাহলে সবসময় মাথায় রাখতে হবে সূচকের ক্ষেত্রে গুণ থাকলে কি করতে হয়, পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তাহলে আমাদের দুটো সূচকীয় রাশি কি, এখানে a এখানেও a, তাহলে আমরা এখান থেকে কি নেব, a কমন নিব, আর উপরে যে কি আছে সূচকগুলো আছে অর্থাৎ পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলো কি করব, একটির সাথে আরেকটিকে কি করে দেব, যোগ করে দেব। অর্থাৎ গুণ থাকলে যোগ হয় এবং ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। আমরা গুণেরটা তাহলে দেখি, তাহলে a টু দি পাওয়ার m ইনটু b টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে, a পাওয়ার আকারে হবে কি, তাহলে এই যে উপরে দুটি যে পাওয়ার আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, পরস্পরের সাথে যোগ হয়ে যাবে। বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। ধরো একটা অঙ্ক এরকম আছে 7 3 ইনটু 7 4। এখন দেখো, তাহলে এই দুটোর ক্ষেত্রে বেস কত, তাহলে আমরা দেখলাম বেস কি 7, অর্থাৎ বেসগুলো কি একই জাতীয় রাশি, তাহলে আমরা কি নিলাম, এই যে 7 কমন নিব। এর উপরে কি আছে দেখো তো 3 আর এখানে আছে 4, তাহলে কি করতে হবে, আমাদের সূত্র বলতেছি যেহেতু এটা কি পরস্পর কি আছে, গুণ অবস্থায় আছে দুটো সূচকীয় রাশি, তাহলে কি করবো, আমরা যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে পাওয়ার কি এখানে আছে দেখো তো, এই 3, তাহলে 3 প্লাস কত হবে, এই 4, তাহলে টোটাল মান আসলো কত, এই 7 এর উপর টু দি পাওয়ার কত, 4 আর 3 কত হচ্ছে 7, তাহলে 7 এর উপর 7। এখন এটাকে আমরা যদি পাওয়ার করি তাহলে যে মানটা পাবো ওই মানটা হচ্ছে কি বেসিক্যালি অ্যান্সার। ঠিক একই বিষয়টা যদি ধরো আমাদের এখানে আসে যে x টু দি পাওয়ার কি 3 ইনটু x টু দি পাওয়ার 5, তাহলে কি হবে, তাহলে আমরা কি করবো, এখান থেকে x কমন নিব আর পাওয়ারগুলোকে কি করে দেবো, পাওয়ারগুলোকে যোগ করে দেবো। তাহলে 3 প্লাস 5 ইকুয়াল টু কি আসলো, তাহলে x টু দি পাওয়ার 8। তাহলে ঠিক একই সিস্টেম আমরা যতগুলো গুণফলের ক্ষেত্রে কি করবো, সূচকীয় রাশি পাবো, তাদেরকে কি করব, তাদের বেসটাকে আমরা কি করব, কমন নিয়ে তাদের যে পাওয়ারগুলো আছে অর্থাৎ সূচকগুলো আছে সেই সূচকগুলোকে কি করব, যোগ করে দেব। আশা করি এটাও তোমরা বুঝে গেছো। এরপরে আমরা আরেকটি সূত্র নিয়ে আলোচনা করি, সূত্র নম্বর 5। যদি কি থাকে, এটাকে আমরা বলবো ভাগফলের ক্ষেত্রে, ভাগফলের সূচক, অর্থাৎ যদি একই বেস বিশিষ্ট দুটি রাশি পরস্পরের সাথে ভাগ অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, ভাগ অবস্থায় থাকে। যেমন আমরা এখানে লিখছি দেখো
a টু দি পাওয়ার m ডিভাইডেড হচ্ছে a টু দি পাওয়ার n। তাহলে দুটার বেস কত? দুটার ক্ষেত্রে বেস হচ্ছে কি a, আর একটা পাওয়ার হচ্ছে কত? m, আর একটা পাওয়ার হচ্ছে n। তাহলে এরকম দুটি সূচকীয় রাশি যদি কি থাকে পরস্পর পরস্পরের সাথে ভাগ অবস্থা থাকে, তাহলে আমরা কি করব? এখান থেকে সূচকগুলোকে কি করে দেব? বিয়োগ করে দেব। কারণ আমরা জানি কি গুণ থাকলে সূচকগুলো কি করতে হয়? যোগ করতে হয়, আর ভাগ থাকলে বিয়োগ করতে হয়। তাহলে দুটারে বেস কি? তাহলে দুটারে বেস a। তাহলে আমরা কি করছি? a কমন নিব। a কমন নেওয়ার পর কি আছে? আমাদের যে পাওয়ারগুলো আছে, পাওয়ার একটা কি m আর একটা আছে n। তাহলে কি হবে? যেহেতু এটা ভাগ অবস্থায় ছিল এই জন্য আছে কি, তাহলে m মাইনাস n, অর্থাৎ a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a পাওয়ার আকারে কি থাকবে? m মাইনাস n। যেহেতু তারা ভাগ ছিল এই জন্য আমরা কি করছি? বিয়োগ করছি। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো কোন একটা রাশি আছে তোমার, ধরো x, x এর উপর এখানে আছে কত? 5, আর x এখানে আছে 3। তাহলে এর মানটা কি আসবে? তাহলে আমরা কি দুটার বেস কি x, তাহলে আমরা x কমন নিব। উপরে কি আছে? 5। তাহলে 5 যেহেতু এটা ভাগ আছে তাহলে কি হবে? বিয়োগ। তাহলে 5 মাইনাস কত? 2, সরি 3 লিখছি। তাহলে 5 মাইনাস 3, তাহলে ইকুয়াল টু কি আসলো? তাহলে x টু দি পাওয়ার 2। ঠিক একই বিষয়টা যদি কোনো সংখ্যা হয়, একই বিষয়টা ধরো আমাদের আছে কত? 3, 3 এর উপরে পাওয়ার আছে তোমার ধরো 4, আর একটা আছে 3 এর উপরে পাওয়ার আছে তোমার 3। তাহলে কি হবে বিষয়টা? তাহলে এই বিষয়টা হবে এরকম যে আমরা কি দুটার যেহেতু কি বেস কি 3, তাহলে আমরা 3 কমন নিব। উপরে কি আছে? পাওয়ার। তাহলে 4 মাইনাস 3 ইকুয়াল টু কি আসলো? তাহলে 3 এর উপর পাওয়ার কত? 1 সমান কত? এটা মানে আছে কত? 3। একইভাবে আমরা যদি আরেকটা বিষয় এখানে মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে কি যদি কোনো কারণে এই যে n এর মানটা কখনো যদি কি হয়ে যায়? বড় হয়ে যায়। আমরা এতক্ষণে যে বিষয়টা দেখলাম সেই ক্ষেত্রে এই m এর মানটা কি হবে? বড় হতে হবে এবং n এর মানটা ছোট হতে হবে। কিন্তু কোনো কারণে যদি দেখি যে n এর মানটা কি তুলনামূলক বড় আছে, অর্থাৎ এটা কি, এটা যদি আমরা লব বলি, এটা হর বলি, তাহলে হরের মানটাই যদি কি, হরের সূচকের মানটা যদি কি হয়? বড় হয়, সেই ক্ষেত্রে এই সূত্রটা একটু ব্যতিক্রম হবে। অর্থাৎ তখন এই সূত্রটা দাঁড়াবে এরকম যে আমাদের এখানে কি আছে? তাহলে m টু দি পাওয়ার a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n। এখন যদি কি হয়, আমরা কি করছি এখানে m এর মান বড় ছিল এবং n এর মান ছোট ছিল, যে কারণে m থেকে কি করছি? n বাদ দিছি। কিন্তু যদি n এর মানই বড় হয় সেক্ষেত্রে কি করবা? n থেকে কি করবা? এই যে m এর মানটাকে বাদ দিবা, এবং সেক্ষেত্রে কি করতে হবে? যেহেতু নিচের সংখ্যাটা কি হয়েছে? বড় হয়েছে, এই জন্য 1 ডিভাইডেড করতে হবে। কি করতে হবে? 1 ডিভাইডেড। অর্থাৎ তখন সূত্রটা দাঁড়াবে এরকম যে a n মাইনাস কি হবে? m। এবং সেক্ষেত্রে আরেকটা কাজ থাকবে, সেটা কি যে এটার উপরে কি দিতে হবে? ইনভার্স 1 দিতে হবে, সরি ডিভাইডেড কি দিতে হবে? 1, অর্থাৎ 1 ডিভাইডেড n মাইনাস m। এটা কি থাকবে? যে কোনো একটা বীজের উপরে থাকবে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কি আছে? একটা সংখ্যা নিলাম যে হচ্ছে কি 7 নিলাম। এই 7 এর উপরে এখানে বেজ আছে, প্রথম বেজ আছে 3, আর গুণন ডিভাইডেড দিয়ে দেওয়া আছে কি 7, এটার উপরে বেজ দেওয়া আছে 5। তাহলে এটা m, এটা n, তাহলে n এর মান কি বড়, তাহলে কি হবে? এই অঙ্কটা যখন আমরা করবো তখন বেসিক্যালি এটা মান আসবে। আমরা দুটো থেকে বেস কি 7, তাহলে 7 কমন নিব। এরপরে কি n থেকে কি করতে হবে? m কে বাদ দিতে হবে। অর্থাৎ m থেকে n কে বাদ দিতে গেলে কি করতে হবে? তাহলে n থেকে m কে বাদ দিতে গেলে 1 ডিভাইডেড করতে হবে। অর্থাৎ 1 ডিভাইডেড কি হবে? এই যে 5 মাইনাস 3, তাহলে মানটা দাঁড়াবে কি 7। তাহলে 1 ডিভাইডেড কি, তাহলে এই যে 5 আছে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 2। বুঝতে পারছি বিষয়টা? এরপরে আসো আমরা আরেকটা সূত্রে যাই। যদি কি থাকে দুটি রাশির উপরে পাওয়ার আকারে সূচক আকারে কি থাকে? অল সূচক থাকে। কি থাকে? অল সূচক থাকে। যেমন আমরা এই সূত্রটা দিকে লক্ষ্য করি যে a এবং b, তাহলে এই a এবং b উভয়ের উপরে কি আছে? n আছে। কি আকারে আছে? পাওয়ার আকারে আছে। তাহলে এটা বলতে মূলত কি বোঝায়? দেখো এখানে a এবং b পরস্পর কি আছে? গুণ অবস্থায় আছে, পরস্পর গুণ অবস্থায় আছে। এবং এই a এবং b যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করা আছে, তার মানে কি a এবং b উভয়ের উপর পাওয়ারটা কি nটা উভয়ের উপরে আছে, অর্থাৎ a এর উপরে আছে, n এর উপরে আছে, এবং এরা পরস্পর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা বেসিক্যালি কি করব? যখন আমরা কি করব ঠিক এভাবে যে গুণফলের ক্ষেত্রে কি, গুণফলের ক্ষেত্রে আমরা সূচক দেখবো, সেক্ষেত্রে হচ্ছে কি জাস্ট রাশিগুলোকে আমরা কি করব? ব্যাখ্যা করে লিখবো। অর্থাৎ এখানে এই যে a এর উপরে কি আছে? এই যে সূচক n এর মানটা আছে, এবং b এর উপরে সূচক কি n এর মানটা আছে। আমরা বিষয়টা একটু ব্যাখ্যা করি। ধরো আমাদের কাছে দুটো রাশি আছে, একটা আছে কি 3 গুণন, আর একটা আছে কি 5, এবং উভয়ের উপর পাওয়ার আছে কি? পাওয়ার আছে 3। তাহলে কি হবে? যখন আমরা এই অঙ্কটা করব তখন কি করতে হবে? এই যে 3 এর উপরে আমাদের কি করতে হবে? 3 এর উপরে পাওয়ার কি হবে? 3 গুণন 5 এর উপরে পাওয়ার কি হবে? 3। অর্থাৎ এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা মূলত কি এই সংখ্যার উপরে আছে, অর্থাৎ এই বেসটার ক্ষেত্রেও আছে, এই বেসটার ক্ষেত্রেও আছে। ধরো আমরা নিলাম এটা x y, এটার উপরে পাওয়ার নিলাম আমরা ধরো
4, তাহলে কি হবে এই যে এক্স এর উপরে পাওয়ার 4 গুণন y এর উপরে কি হবে পাওয়ার 4 হবে। আমরা ধরো লিখলাম এরকম দেওয়া আছে যে পি কিউ এবং এই পি কিউ এর উপরে পাওয়ার আছে এক্স, তাহলে কি হবে, তাহলে সংখ্যাটা দাঁড়াবে এরকম পি এক্স কিউ এক্স, অর্থাৎ এখানে মাঝখানে গুণ দিলেও হবে না দিলেও হবে, কারণ কোনো কিছু নাই মানেই গুণ আছে। তাহলে আমরা মোটামুটি এই সূত্রটা বুঝে গেছি। এরপরে চলো আমরা পরে আরেকটি সূত্র নিয়ে আলোচনা করি। যদি দেখি কোনো একটা সূত্রে এ এবং বি দুটো রাশি আছে, এই এ এবং বি রাশি দুটি কি আছে পরস্পর কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। এতক্ষণ আমরা কি দেখলাম, গুণফলের ক্ষেত্রে দেখলাম। এবার যদি আমরা দেখি ভাগফলের ক্ষেত্রে, অর্থাৎ ভাগফলের ক্ষেত্রে সূচকের যে মানটা সেটা আমরা দেখবো। তাহলে ভাগফলের ঘাতগুলো দেখো, তাহলে এ এবং বি দুটো আছে আলাদা আলাদা বেস, তাহলে এ একটা বেস বি হচ্ছে আরেকটা বেস। তো এই দুই বেজের ক্ষেত্রে যদি কি থাকে, একটা একই ধরনের সূচক থাকে, যেমন এন সঙ্গে যদি একটা সূচক থাকে, তাহলে সূত্রটা দাঁড়াবে কি, অর্থাৎ a ডিভাইডেড b পাওয়ার n ইকুয়াল টু কি হবে a টু দি পাওয়ার n ডিভাইডেড কি হবে b টু দি পাওয়ার n। এবং এখানেও একটা কন্ডিশন আছে যে b নট ইকুয়াল 0, অর্থাৎ b এর মান কখনো কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, কারণ b এর মানটা 0 হয়ে গেলে তো 0 দিয়ে ভাগ দিলে তো কোনো মানেই থাকে না। এই জন্য বেসিক্যালি বলা হচ্ছে কি যে b ইকুয়াল টু b নট ইকুয়াল টু কি হতে হবে 0 হতে হবে। আমরা সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কাছে দুটো রাশি আছে, একটা আছে কি 7 আর একটা দেওয়া আছে 3, এবং এটা উভয়ের উপরে পাওয়ার দেওয়া আছে 5। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, তাহলে বিষয়টা দাঁড়াবে হচ্ছে কি আমাদের উপরে আছে কি এই 7 এর উপর পাওয়ার কত হবে, 7 এর উপর পাওয়ার হবে 5, এবং নিচে কি আছে 3, এই 3 এর উপরে হবে পাওয়ার কত 5। এখন যদি এটা কি থাকে x ডিভাইডেড y, এটার উপরে পাওয়ার যদি আমাদের তাহলে p থাকে, তাহলে কি হবে, তাহলে সূত্রটা দাঁড়াবে এরকম যে x ডিভাইডেড y, তাহলে উপরের সঙ্গে কি হবে p হবে পাওয়ার আকারে, এবং নিচে y এর সঙ্গে কি হবে p পাওয়ার আকারে। অর্থাৎ সূত্র বলতেছে কি, তাহলে a ডিভাইডেড b অল স্কয়ার সরি অল টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে কি a টু দি পাওয়ার n ডিভাইডেড b টু দি পাওয়ার n, এবং সেই ক্ষেত্রে কন্ডিশন থাকে যে কি b নট ইকুয়াল 0, অর্থাৎ b এর মান কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এরপরে সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বলা হচ্ছে ঘাতের উপরে ঘাত, অর্থাৎ যদি একটি ঘাত থাকে বা একটি পাওয়ার থাকে তার উপরে আরেকটি পাওয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, সবসময় মাথায় রাখতে হবে যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো পরস্পরের সাথে গুণ হয়ে যায়, কি হয়ে যায়, গুণ হয়ে যায়। যেমন এখানে আমাদের বেস কি এ, তাহলে এ পাওয়ার কি আছে a পাওয়ার m, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে পাওয়ার কি দেওয়া হয়েছে n দেওয়া আছে, অর্থাৎ এটা একটা ঘাত তার উপরে আরেকটা ঘাত দেওয়া আছে। তো তাহলে আমি কি বলছি যে যখন ঘাতের উপরে ঘাত থাকে তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে কি করতে হয়, ঘাত ঘাত গুণ করতে হয়, অর্থাৎ এই পাওয়ার অপর যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ বেস যদি আমাদের a হয় তাহলে a পাওয়ার কি হবে mn, কি হবে mn। বিষয়টা একটু বুঝি। যেমন ধরো আমাদের একটা ধরো সংখ্যা আছে 5, তাহলে এই 5 আছে একটা সংখ্যা, তো 5 এর উপরে আমাদের পাওয়ার আছে 2 দেওয়া আছে, এবং এর উপরে পাওয়ার আবার আছে কি 3, তাহলে এখানে কি এটা একটা ঘাত তার উপরে আরেকটা ঘাত, অর্থাৎ ঘাতের উপরে ঘাত। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের মান ধরবে, তাহলে আমাদের বেস কত 5, এই যে আমরা 5 নিলাম, আর উপরে কি আছে কত, প্রথম পাওয়ার আছে 2 আর দ্বিতীয় যে পাওয়ারটা আছে সেটা আছে 3, তাহলে কি এই ঘাতের উপরে ঘাত দিলে এই ঘাতগুলোকে কি করতে হবে, গুণ করতে হবে, 2 গুণন 3, তাহলে কি 3 দুগুণে 6, এটার মান ধরবে কত 3 দুগুণে 6। যদি একই বিষয়টা কি হয় x এর উপর থাকে, তাহলে x এখান থেকে কি p, আর এটার উপরে যদি কি থাকে q থাকে, তাহলে কি হবে, তাহলে ফলাফলটা দাঁড়াবে আমাদের এরকম যে আমরা কি নেব, আমাদের বেস কত x নিব, এবং উপরে কি আছে p এবং q আছে, তাহলে এই p এবং q কি পরস্পর গুণ হবে, অর্থাৎ pq হবে, p এবং q গুণ করলে কি হচ্ছে pq হচ্ছে। এখন বিষয়টা যদি ধরো তোমাদের ধরো যে কোনো সংখ্যার ক্ষেত্রে হোক বা যে কোনো প্রতীকের ক্ষেত্রে হোক, তাহলে যাই হোক না কেন জাস্ট আমরা দেখবো কি ঘাতের উপরে ঘাত থাকলে ঘাতগুলোকে কি করবো একটি আরেকটির সাথে গুণ করে দিয়ে যে গুণফলটা পাবো সেই মানটা আমরা লিখে দেবো। চলো এরপরে সূত্রটা একটু দেখি। এরপরে আমরা একটা সূত্র লিখছি, সেটা কি, যদি কোনো সূচকীয় রাশিতে রুট থাকে কি থাকে, রুট থাকে। দেখো এই রুটের মান হচ্ছে কি, তাহলে রুট ইকুয়াল টু হচ্ছে হাফ, রুট ইকুয়াল টু হচ্ছে হাফ। তার মানে যেখানেই আমরা রুট পাবো সূচকীয় রাশির ক্ষেত্রে, অর্থাৎ সূচকের যখন আমরা অঙ্কগুলো করতেছি তখন যেখানেই রুট পাই না কেন, রুট মানে আমাদের মাথায় রাখতে হবে রুট মানে কি হাফ, 1/2, রুট মানে কি, তাহলে রুট মানেই হচ্ছে হাফ, অর্থাৎ রুট ইকুয়াল টু 1/2, অর্থাৎ রুটের মান কি সবসময় কি হবে 1/2 হবে, অর্থাৎ হাফ হবে, কত হবে হাফ হবে। এরপরে আমরা চলে আসি 10 নম্বর সূত্রে আরেকটা বিষয় বলছি, সেটা কি, যে যদি কোনো একটা বেজের উপরে রুট থাকে, যে কোনো একটা বেজ, যে কোনো একটা সংখ্যা নিলাম আমরা, নিচে কি দেখো তো √a নিছি, কি নিছি √a।
তো এই যে রুট ওভার এ নিছি, তার মানে কি এই এটা হচ্ছে একটা বেজ, যে কোনো একটা সংখ্যা হতে পারে এর মান। তো এটার উপরে যখন আমরা বেজ নিছি, তার মানে কি যে সংখ্যাটার উপরে আমরা কি রুট ওভার করছি, অর্থাৎ রুট ওভার এ নেই বা রুট ওভার বি নেই বা এই এ এর পরিবর্তে আমরা যে কোনো সংখ্যাই নিই না কেন, তো যে সংখ্যাটাই নিব সেটার উপরে পাওয়ার আসলে কি আসবে হাফ। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কোথাও দেওয়া আছে রুট ওভার 3, তাহলে কি দেওয়া আছে রুট ওভার 3, এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় কি এখানে বেজ কি বলো তো 3 না, এই 3 নিব। আর রুট মানে কি আমরা একটু আগে দেখছি যে রুট মানে হাফ, তার মানে এই রুটটা কি পাওয়ার আকারে আছে, এই পাওয়ারটা কি হবে, এটার মানে হবে 1/2 অর্থাৎ হাফ। যদি আমরা দেখি x এর রুট ওভার x আছে, তার মানে কি দাঁড়াবে x 1/2। আর যদি ধরো কোথাও দেওয়া আছে ধরো যদি দেওয়া আছে কি p, তাহলে কি দেওয়া আছে pq, তাহলে pq রুট ওভার pq, তাহলে কি হবে, তাহলে pq এখানে কি হবে 1/2। বুঝতে পারছি সেটা, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর বা যে কোনো বেজের উপরে যদি কি হয় রুট ওভার থাকে, অর্থাৎ রুট ওভার যে কোনো বেজ হবে, যে কোনো সংখ্যা হয়, তাহলে সেটা কি হবে ওই সংখ্যার উপরে কি হবে তার মান হাফ আসবে, কি আসবে হাফ আসবে। এরপরে দেখো আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করি। এখানে আমি দেখো 11 নম্বর একটা সূত্র লিখছি, যদি এ বেজের উপর অর্থাৎ রুট ওভার এ হয় এবং এখানে যদি তার উপরে আরো কোনো মান থাকে, এন সংখ্যক কোনো মান থাকে, অর্থাৎ এখানে বেসিক্যালি আমরা কি লিখছি রুট ওভার এ, তার উপরে আবার পাওয়ার আমরা কি লিখছি এন দিছি, আরেকটা সূত্র দিচ্ছি কি এন। যদি এইরকম কোনো সূত্র দাঁড়ায় সেক্ষেত্রে তার মান আসবে কি এ 1/n, অর্থাৎ এ সূচকীয় মানটা থেকে কি হবে, অর্থাৎ পাওয়ার হবে কি 1/n। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখো তাহলে আমরা কি বলছি এন এই রুট টু দি পাওয়ার এ ইকুয়াল টু কি বলছি, তাহলে আমাদের বেস এ আর উপরে কি আছে এন, আর এখানে কি আছে তো, তাহলে এখানে বেসিক্যালি আমাদের কি আছে রুট ওভার আছে, তাহলে রুট ওভার থাকলে আমরা কি করব 1/n লিখব, তাহলে 1/n। বিষয়টা বুঝুন, যদি এই n, তাহলে n এর মান 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, তাই কি, তাহলে আমরা যদি লিখি যে a দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি 3, তাহলে বেসিক্যালি কি দাঁড়াবে, তাহলে এটার মান দাঁড়াবে a, তাহলে 1/n, তাহলে n এর মান এখানে কত নিয়েছি 3 নিয়েছি, তার মানে এখানে কত আসবে 3। এখন যদি এটা 3 না হয়, এখানে যদি কি হয় এটা 7 হয়, তাহলে এখানে কত আসবে, এটা আসবে কি 7। আবার যদি a এর মানটা পরিবর্তন হয়, a যদি হয় কত 5, তাহলে এখানে কি দেবো জাস্ট খালি বেস যা থাকবে তাই, বেস কখনোই পরিবর্তন হবে না, বেস 5 থাকলে 5, 6 থাকলে 6, 7 থাকলে 7 বা যে কোনো লেটার থাকলে সেই লেটার হবে। যদি এটা কি হয় এটা যদি তোমাদের x হয়, তাহলে এখানে কি হবে এটা x হবে। কিন্তু আমাদের দেখতে হবে যে এইখানে আমরা দেখো রুট ওভার এখানে যত মান থাকবে এটার মান যাই থাকুক, অর্থাৎ n এর মান যাই হবে 1 ডিভাইডেড দিয়ে আমরা ঠিক ওই মানটাই লিখে দিব। তাহলে এইটা যদি মান কত হয় ধরো যে এটার মানে যদি কি হয় p হয়, কি হয় p, ধরো নিলাম p আর এখানে নিলাম কি x, তাহলে কি হবে, তাহলে এই যে x তাহলে কি হবে 1/p, 1 কি হবে p হবে। তাহলে মোটামুটি এটাও বুঝে গেছো। এরপরে চলো আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করি। 12 নম্বরে আমি আরেকটা সূত্র বলছি। দেখো যদি কি হয়, প্রথমে আমরা কি করছি, দেখো এ একটা বেজ নিছি, এ যে কোনো একটা বেজ নিছি, এই এ বেজের উপর আমরা কি লিখছি দেখো তো পাওয়ার আকারে দিছি p দিছি, এটার একটা পাওয়ার, এর আবার রুট ওভার করে আরেকটা পাওয়ার দিছি, কি করছি রুট ওভার করে আরেকটা পাওয়ার দিছি। যদি এইরকম কোনো কন্ডিশন থিওরি হয়, তাহলে আমরা ধরো হয়, তখন আমরা কি করবো বেসিক্যালি, তাহলে এটার মান হবে কি a টু দি পাওয়ার p/q। ধরে নিলাম আমরা এই মানটা হচ্ছে q আর এই মানটা হচ্ছে p এবং এটা রুট ওভার করা আছে a এর উপর। তাহলে আমরা কি করব, এই সূত্রটার মান রাখবে, অর্থাৎ বেস যা আছে বেস কমন নিয়ে কি হবে, তাহলে এই যে আমাদের প্রথম এখানে পাওয়ার কি, প্রথম পাওয়ার হচ্ছে কি p, তাহলে প্রথম যে পাওয়ারটা সেটা উপরে লিখব, ডিভাইডেড কি লিখব পরে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা লিখব। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা কি লিখছি দেখো তো q রুট ওভার a টু দি পাওয়ার p, তাহলে এটা কি হচ্ছে আমাদের বেস কি a, আমরা a নিলাম, তাহলে এর সঙ্গে কি আছে, তাহলে পাওয়ার দিয়ে কি থাকবে, প্রথম পাওয়ার কি p, তাহলে p ডিভাইডেড q। অর্থাৎ বিষয়টা এমন দাঁড়াইলো, যদি কোনো রাশিতে এটার মান হলো 3 আর ধরে নিলাম এটার মান হচ্ছে তোমার 6 নিলাম, আর এখানে বেজ নিলাম আমরা 7, তাহলে এটার মান দাঁড়াবে কি, তাহলে 7, তাহলে প্রথম মানটা কি আছে, প্রথম পাওয়ারটা কি আছে 6, তাহলে কি 6 ডিভাইডেড কি হবে, তাহলে q এর মান কত হচ্ছে 3, তাহলে 6 ডিভাইডেড 3, দ্যাটস মিন মান দাঁড়াবে 7। এটাকে যদি আমরা কি করি 6 কে 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 2, তাহলে 7 7 49। এই ঠিক এভাবে আমরা মান লিখব। অর্থাৎ একটা ঘাত আছে রুট ওভার করে আরেকটি ঘাত দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই প্রথম ঘাতের সাপেক্ষে দ্বিতীয় ঘাতকে কি করতে হবে ভাগ করে দিতে হবে। এখন যদি কথাটা এটা 7 না হয়, এটা যদি কি হয় x এর উপরে থাকে, কিসের উপরে থাকে, তাহলে x এর উপরে থাকে, তাহলে আমরা কি করব, তাহলে এটা কি x, তাহলে এখানে পাওয়ার আছে কি 6, তাহলে 6/3, তখন মান দাঁড়াবে কি, তাহলে x 6 কে 3 দিয়ে ভাগ দিয়ে কত আসবে, তাহলে 2। এখন ধরে নিলাম এই পাওয়ারগুলো যদি কি হয় আমাদের ধরো পাওয়ার এটা ধরলাম আমরা m
আর এটা ধরলাম আমরা n। তাহলে কি হবে, তাহলে এটার মান দাঁড়াবে কি, তাহলে এটার মান দাঁড়াবে x, তাহলে m/n, তাহলে x m/n। ঠিক এভাবে আমরা কি করব, যতগুলো সূচকীয় রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান বসানোর চেষ্টা করব। এরপরে আসি, অনেক সময় দেখা যায় যে কি এই সূচকের ক্ষেত্রে বেসগুলো একই হয়, অথবা অনেক সময় দেখা যায় যে কি পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো এক হয়। সেক্ষেত্রে আমরা কি করব, সবসময় মাথায় রাখবা যে বেস একই হলে কি হবে, বেস একই হলে পাওয়ারগুলো একটির সাপেক্ষে আরেকটির মান লিখবো। আর যদি কি হয়, সূচকগুলো যদি একই হয় সেক্ষেত্রে কি করবো, আমরা বেজের মানগুলো একটির সাপেক্ষে আরেকটিকে লিখবো। অর্থাৎ বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা 13 নম্বর আরেকটা সূত্র দেখি। যদি বলা হয়েছে কি যে বেজ, এখানে দেখো কি এখানে একটা আছে বেজ এ, এখানে বেজ এ, কিন্তু দেখো এদের ক্ষেত্রে সূচকগুলো কি, একটা সূচক আছে x আর একটা আছে কি y, অর্থাৎ একটা পাওয়ার x একটা আছে y। যদি দেখো কোনো অঙ্কে বা কোনো অঙ্ক করার সময় দেখতেছো কি দুটি সূচকীয় রাশির বেজগুলো একই, তাহলে বেজ দুটারই একই কিন্তু পাওয়ারগুলো কি আলাদা আলাদা। সেক্ষেত্রে কি হবে, এই যদি বেজ একই হওয়ার সূত্রে পাওয়ারগুলো আলাদা হয় সেক্ষেত্রে আমরা লিখবো কি, অর্থাৎ a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y ইকুয়াল হবে কি x ইকুয়াল টু y, অর্থাৎ এটার সাপেক্ষে এটা মান হবে। যেহেতু বেজ একই তাহলে একই বেজ হলে বেজ উঠে যাবে, থাকবে কি সূচকগুলোর ক্ষেত্রে কি, অর্থাৎ x এর সাপেক্ষে y হবে, অর্থাৎ x এর মান y হবে অথবা y এর মান x হবে। এবং সেক্ষেত্রে একটা কন্ডিশন ধরে থাকে, সেটা কি যে এই যে a এর মানটা, অর্থাৎ a বলতে কি যে বেজ এই বেজের মানগুলো কখনোই কি করতে হবে, এই জিরোর তুলনায় বড় করতে হবে, অর্থাৎ a গ্রেটার দেন 0, অর্থাৎ এই যে বেজের মানটা অবশ্যই 0 এর তুলনায় বড় হতে হবে। এবং আরেকটা বিষয় করতে হবে, সেটা কি a এর মান নট ইকুয়াল 1, অর্থাৎ a এর মান আবার 1 ও হওয়া যাবে না। তাহলে কন্ডিশন কি দিচ্ছে যে a এর মানটা 0 থেকে বড় হতে হবে, তবে 1 হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। তাহলে আমরা দেখি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরো আমরা নিলাম একটা বেজ, ধরো আমাদের বেজ আছে 7, তাহলে 7 এর উপর পাওয়ার আছে ধরো 3 ইকুয়াল আরেকটা দেওয়া আছে বেজ ধরো দেওয়া আছে 7, এটার উপর দেওয়া আছে কত 4, কি দেওয়া আছে 4। তাহলে এটা ইকুয়াল টু কি, ধর আরেকটু চেঞ্জ করে নেই, তাহলে ধরে নিলাম 7 এর উপর পাওয়ার আছে কি p, আর এই 7 এর উপর পাওয়ার আছে কি 4। তাহলে এটার মান দাঁড়াবে কি, তাহলে এটার মান দাঁড়াবে আমাদের, তাহলে p ইকুয়াল টু কত, p ইকুয়াল টু 4। অথবা ধরো আমরা নিলাম এই যে বেজটা আমরা চেঞ্জ করে নিলাম, এটার বেজ x, এটারও বেজ কি x, তাহলে এখানে দেওয়া আছে এটার মান ধরো দেওয়া আছে কি q, আর এখানে এটার মান দেওয়া আছে 3। তাহলে আমাদের মান দাঁড়াবে কি, তাহলে হচ্ছে এই যে q ইকুয়াল টু কি, q ইকুয়াল টু হচ্ছে 3। যেহেতু বেজটা একই, তাহলে বেজ একই হলে কি বেজগুলোকে উড়িয়ে দিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা কি এই যে সূচকগুলো যে থাকবে সূচকের মানগুলো আমরা লিখবো। পরের সূত্রটা একটু লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমরা দেখলাম কি বেজগুলো একই ছিল। পরের সূত্রটা দেখো, এখানে এটার বেজ a, এটার বেজ b, কিন্তু দেখো সূচকগুলো এটার x, এটার x, অর্থাৎ দুটি সূচকীয় রাশি যদি সূচকের মানগুলো একই হয়, অর্থাৎ পাওয়ারের মানগুলো যদি কি হয় একই হয়, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে একটি বেজের সাপেক্ষে আরেকটির মান নিব, অর্থাৎ এই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে a ইকুয়াল টু b হবে, কি হবে a ইকুয়াল টু b হবে। এবং সেই ক্ষেত্রে এই যে সূচকগুলো থাকবে, সূচক কি x, এই x এর মান কখন কি হয়ে যাবে না, 0 হয়ে যাবে, অর্থাৎ a নট ইকুয়াল 0। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা রাশি আছে কি, ধরো যে আমরা লিখলাম একটা রাশি আছে আমাদের ধরো p, তাহলে একটা রাশি আছে p, এটার উপর পাওয়ার আছে ধরো যে আমাদের 3, এবং আরেকটি রাশি আছে কি তোমার ধরো যে লেখা আছে আরেকটি রাশি আছে q, এবং এটার উপরে পাওয়ার আছে কি এত 3। তাহলে আমাদের এখানে সূত্রটা কি হবে, সূত্রের মান দাঁড়াবে তখন, তাহলে p ইকুয়াল টু কি, p ইকুয়াল টু হবে q, যেহেতু কি পাওয়ার দুটোর ক্ষেত্রে কি 3, তাহলে এই পাওয়ার এখন মিলে গেছে, তাহলে 3 উঠে যাবে, থাকবে কি p ইকুয়াল টু q। বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদের কোনো সংখ্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি x, তাহলে x, এটার উপরে সূচক দেওয়া আছে ধরো 2, এবং আমরা একটা রাশি নিলাম, এটা ধরো আমরা নিলাম আছে কি y, এবং এটারও পাওয়ার দেওয়া আছে কত 2। তাহলে কি হবে, তাহলে এটার ফলাফল দাঁড়াবে কি, তাহলে এটার ফলাফল দাঁড়াবে বেসিক্যালি তাহলে কি x ইকুয়াল টু y। এবং সেক্ষেত্রে কি ওই যে বলছি যে এখানে যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারের মানটা কি কখনো 0 হওয়া যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে আজকে যে কয়েকটি সূত্র আলোচনা করলাম, এই কয়েকটা সূত্র যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, আমার মনে হয় যে এই যে তোমাদের 4.1 যে সূচকের যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে, এবং কোথাও তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই 4.1 এর অঙ্কগুলোকে বাস্তবিকভাবে প্রয়োগের মাধ্যমে দেখাবো যে এই সূত্রগুলো কিভাবে কাজে লাগে এবং কত সহজে এই অঙ্কগুলো সমাধান করা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।